ربي زدني علما. ربي زدني علما. রব্বি জিদনি ইলমা। আমরা এর আগে আলোচনা করছিলাম 158 ধারা পর্যন্ত পেনাল কোডের। আমরা সর্বপ্রথম এক ধারা থেকে 158 ধারা পর্যন্ত রিভিশন করব, তারপর ইনশাল্লাহ নতুন ধারা আলোচনা করব। পেনাল কোড 1860 এক ধারা। এক ধারায় বলা আছে শিরোনাম এবং কার্যকারিতার সীমা। ধারা 2, বাংলাদেশের অভ্যন্তরে কৃত অপরাধের জন্য আইন বলে বিচার করা যাবে। ধারা 3, বাংলাদেশের বাইরে যদি কোনো ব্যক্তি অপরাধ করে তাহলে সেই অপরাধের বিচার আইন বলে বাংলাদেশে করা যাবে। ধারা 12, জনসাধারণ। ধারা 14, রাষ্ট্রের কর্মচারী। ধারা 17, সরকার। ধারা 19, বিচারক বা জজ। ধারা 20, বিচারালয়। ধারা 21, সরকারি কর্মচারী। ধারা 22, স্থাবর অস্থাবর সম্পত্তি। ধারা 23, অন্যায় ক্ষতি। ধারা 24, অসাধুভাবে। ধারা 25, প্রতারণামূলক ভাবে। ধারা 27, কেরানি অথবা এর অধিকারভুক্ত সম্পত্তি। ধারা 28, নকলকরণ। ধারা 29, দলিল। ধারা 31, মূল্যবান জামানত। ধারা 31, উইল। ধারা 34-এ বলা আছে একই কার্যকল্পে যদি সবাই সম্মিলিত হয় ধারা স্বেচ্ছাকৃত ভাবে। ধারা 40, অপরাধ। ধারা 41, বিশেষ। 44, স্থানীয় আইন। ধারা 44, ক্ষতি। ধারা 51, শপথ অথবা হলফ। ধারা 52, ধারা 52-তে বলা হয়েছে সদ্বিশ্বাস অথবা সরল বিশ্বাস। ধারা 52 আশ্রয় দান। ধারা 53, দণ্ড। দণ্ড 6 প্রকার, 5 প্রকার কার্যকরী, 1 প্রকার বাতিল। ধারা 54, মৃত্যুদণ্ড, স্থগিতকরণ, অন্য কোনো দণ্ড প্রদান করা যাবে। ধারা 55, যাবজ্জীবন কারাদণ্ড স্থগিত করা যাবে অথবা অন্য কোনো দণ্ড প্রদান করা যাবে সরকার কর্তৃক ক্ষমতা। ধারা 55 রাষ্ট্রপতি মহোদয় কর্তৃক ক্ষমতা। ধারা 71, একই মামলায় যদি একাধিক অপরাধ হয় সেক্ষেত্রে বিচার করা যাবে, অপরাধের শাস্তি প্রদান করা যাবে। ধারা 75, বর্ধিত দণ্ড। ধারা 76, আইন বলে বাধ্য কিন্তু ভুল ধারণাবশত যদি কোনো কাজ করা হয় তার ফলে যদি কোনো অপরাধ হয় সেক্ষেত্রে অপরাধ হবে না। ধারা 78, বিচারকের রায় অথবা আদালত কর্তৃক আদেশ বা আদালত কর্তৃক যে রায় প্রদান করা হয় সে আদেশ কি হবে না, কোনো অপরাধ হবে না। ধারা 79, আইন সমর্থিত বা ভুল ধারণাবশত যদি কোনো কাজ করা হয় সেক্ষেত্রে অপরাধ হবে না। ধারা 80, আইনানুগ কার্য সম্পাদনকালে অপরাধ হবে না। ধারা 81, ছোট বড় অপরাধ। ধারা 82, 9 বছরের কম বয়স্ক কোনো শিশুর কাজ অপরাধ হবে না। ধারা 83, 9 বছরের বেশি 12 বছরের কম যদি বুদ্ধির পরিপক্কতা না থাকে সেক্ষেত্রে অপরাধ হবে না। ধারা 84, ধারা 84-তে বলা হয়েছে অপ্রকৃতিস্থ বা পাগলের কার্য কি হবে না, অপরাধ হবে না। কিন্তু এই ধারা 82, 83, 84 এই সকল 84 তারপর 85 আছে, এই সকল কি অপরাধের ক্ষেত্রে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করা যায়। ধারা 98। ধারা 85-তে বলা হয়েছে অন্যের ইচ্ছায় যদি কোনো ব্যক্তি নেশাগ্রস্ত হয় এবং নেশাগ্রস্ত হয়ে যদি কোনো অপরাধমূলক কার্য করে তাহলে অপরাধ হবে না। ধারা 86, নিজের ইচ্ছায় যদি মদ পান করে বা নেশাগ্রস্ত হয় বা প্রমত্ততা হয় তাহলে সেক্ষেত্রে অপরাধ কর্ম করলে তা অপরাধ হিসেবে গণ্য হবে। ধারা 87, দুই ব্যক্তির সম্মতি 18 বছরের বেশি হইতে হবে এবং তাদের এই সম্মতিক্রমে যদি কোনো ক্ষতি হয় বা কোনো অপরাধমূলক কার্য হয় সেক্ষেত্রে কি হবে না, অপরাধ হিসেবে গণ্য হবে না। ধারা 88, নিজের উপকারার্থে যদি সম্মতি প্রদান করা হয় সেক্ষেত্রে সদ্বিশ্বাসের উপকারার্থে যদি কোনো ব্যক্তি কাজ করেন সেক্ষেত্রে অপরাধ হবে না। ধারা 89, নিজের ছেলে মেয়ের অথবা অভিভাবক হিসেবে যদি কোনো ব্যক্তি সম্মতি প্রদান করেন তাহলে সেই সম্মতিক্রমে যদি কোনো ব্যক্তি সদ্বিশ্বাসে উপকারার্থে কোনো কার্য সম্পাদন করেন, কোনো শিশুর বা কোনো পাগলের যদি সদ্বিশ্বাসে উপকারার্থে যদি কোনো কিছু করেন সেক্ষেত্রে অপরাধ হবে না। ধারা 90, যে ক্ষেত্রে সম্মতি
ধারা 91 সম্মতি যখন স্বতন্ত্র অপরাধের সৃষ্টি করে সে সকল ক্ষেত্রে সে সকল কাজকর্ম কি করতে হবে, বর্জন করতে হবে, ধারা 91। ধারা 92-তে বলা হয়েছে সম্মতি ব্যতীত সদ্বিশ্বাসী উপকারার্থে যদি কোনো কাজ করা হয় সেক্ষেত্রেও অপরাধ হবে না। ধারা 93 সৎ বিশ্বাসে অথবা সরল বিশ্বাসে কৃত যোগাযোগের ফলে কোনো অপরাধ কর্ম হলে তা অপরাধ হিসেবে গণ্য হবে না। ধারা 94-তে বলা হয়েছে ভয়ভীতির পরিপ্রেক্ষিতে যদি কোনো অপরাধ করানো হয় সেক্ষেত্রে অপরাধ হবে না, কিন্তু ভয়ভীতিতে কোনো ব্যক্তিকে মৃত্যু ঘটানো যাবে না অথবা রাষ্ট্রের বিরুদ্ধে এমন কোনো অপরাধমূলক কাজ করা যাবে না যার জন্য মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন কারাদণ্ড অথবা অন্য কোনো দণ্ডে দণ্ডনীয় অপরাধ হতে পারে, এরূপ কোনো কার্য সম্পাদন করা যাবে না। 95 ধারায় বলা হয়েছে সামান্য ক্ষতিকারক কোনো কাজ অপরাধ হিসেবে গণ্য হবে না। ধারা 96-তে বলা হয়েছে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার। ধারা 97 দেহের ক্ষেত্রে অথবা সম্পত্তির ক্ষেত্রে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার। ধারা 98 যে সকল ব্যক্তির কার্যের বিরুদ্ধে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করা যায়, অর্থাৎ কোনো শিশুর কার্যের বিরুদ্ধে, কোনো পাগলের কার্যের বিরুদ্ধে বা অপ্রকৃতিস্থ কোনো ব্যক্তির বিরুদ্ধে বা নেশাগ্রস্ত বা প্রমাত্মতার কারণে যে ব্যক্তি নেশাগ্রস্ত হয় এই সকল ব্যক্তির যে কোনো কাজের বিরুদ্ধে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করা যাবে। ধারা 99-তে বলা হয়েছে যে সকল ক্ষেত্রে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করা যায় না। ধারা 100-তে বলা হয়েছে যে ক্ষেত্রে আত্মরক্ষার অধিকার প্রয়োগ করে কোনো ব্যক্তির মৃত্যু ঘটানো যায়। ধারা 101-এ বলা হয়েছে মৃত্যু ব্যতীত অন্য কোনো ক্ষতি সাধন করে যদি স্বার্থ হাসিল করা যায় তাহলে কি করা যাবে না, মৃত্যু ঘটানো যাবে না। 102-এ বলা হয়েছে আরম্ভ এবং স্থিতিকাল। 103-এ সম্পত্তি রক্ষার ক্ষেত্রে যখন কোনো ব্যক্তিকে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করে কোনো অপরাধী ব্যক্তিকে কি করা যায়, মৃত্যু পর্যন্ত ঘটানো যায়। ধারা 103। 104-এ বলা হয়েছে মৃত্যু ব্যতীত অন্য কোনো অপরাধে অন্য কোনো ক্ষতি সাধন করে যদি স্বার্থ হাসিল করা যায় সেক্ষেত্রে কি করা যাবে না, মৃত্যু ঘটানো যাবে না। ধারা 105-এ বলা হয়েছে আরম্ভ এবং স্থিতিকাল। কিসের আরম্ভ স্থিতিকাল? ওই সম্পত্তির ক্ষেত্রে যদি কোনো অপরাধ হতে যায় সেক্ষেত্রে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার কখন আরম্ভ করা যাবে এবং কতক্ষণ পর্যন্ত স্থিতিকাল থাকবে। ধারা 105। ধারা 106 বলা হয়েছে নিরপরাধ ব্যক্তির ক্ষতি হবে জেনেও আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করা যায়। ধারা 107 দুষ্কর্মে সহায়তা। ধারা 108 দুষ্কর্মে সহায়তাকারী ব্যক্তি। ধারা 109 যখন বিধান নেয় তখন শাস্তি প্রদান। ধারা 110-এ বলা হয়েছে সহায়তাকারী ব্যক্তির অভিপ্রায় এবং যে ব্যক্তি কার্য সম্পাদন করে তার অভিপ্রায় যদি ভিন্ন রূপ হয় সেক্ষেত্রে সহায়তাকারীর শাস্তি। ধারা 111-তে বলা হয়েছে যে কাজে সহায়তা করা হয়েছে সেই কাজ ভিন্ন যদি অন্য কোনো কাজ করা হয় বা অন্য কোনো কাজ যদি হয় সেক্ষেত্রে সহায়তাকারী ব্যক্তির অপরাধ। ধারা 114-তে বলা হয়েছে সহায়তাকারী ব্যক্তি যদি নিজে উপস্থিত থেকে যদি কোনো অপরাধ কার্য সম্পাদন করেন তাহলে তিনি সহায়তাকারী হিসেবে নয়, তিনি অপরাধের মূল অপরাধী হিসেবে গণ্য হবেন। ধারা 114। ধারা 115-তে বলা হয়েছে মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধে সহায়তা যদি করা হয় সেক্ষেত্রে অপরাধটি যদি সংগঠিত না হয় সেক্ষেত্রে শাস্তি হবে 3 প্রকার। যদি অপরাধটি সংগঠিত হয় তাহলে শাস্তি হবে 1 প্রকার, যদি অপরাধটি সংগঠিত না হয় সেক্ষেত্রে শাস্তি হবে ধারা 115-তে। আর ধারা 115 আর একটা বিষয়, অপরাধটি সংগঠিত হয় নাই কিন্তু যদি কোনো ব্যক্তি ওই অপরাধ সংগঠনের ক্ষেত্রে যদি আঘাতপ্রাপ্ত হয় তাহলে সে অপরাধী হবে ধারা 115-তে। ধারা 116-তে বলা হয়েছে কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধের ক্ষেত্রে যদি সহায়তা করা হয় সেক্ষেত্রে যদি অপরাধটি সংগঠিত না হয় সেক্ষেত্রে সহায়তাকারী শাস্তি। ধারা 116। ধারা 118-তে বলা হয়েছে মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধ সংগঠনের ষড়যন্ত্র যদি কোনো ব্যক্তি গোপন করেন তাহলে ধারা 118। আর ধারা 120-এ বলা হয়েছে মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন কারাদণ্ড ব্যতীত কারাদণ্ডে দণ্ডনীয় কোনো অপরাধ সংগঠনের ষড়যন্ত্র যদি কোনো ব্যক্তি গোপন করেন তাহলে তার শাস্তি হবে ধারা 120। আর সরকারি কর্মচারী যদি এরূপ কোনো অপরাধের ষড়যন্ত্র যদি গোপন করেন তাহলে তার শাস্তি হবে ধারা 119। ধারা 120-এর ক অপরাধমূলক ষড়যন্ত্র। অপরাধমূলক ষড়যন্ত্র ধারা 120-এর ক। ধারা 120-এর খ অপরাধমূলক ষড়যন্ত্রের শাস্তি। ধারা 121-এ বলা হয়েছে যদি কোনো ব্যক্তি বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন বা যুদ্ধের চেষ্টা করেন বা যুদ্ধের প্রস্তুতি নেন তাহলে সেই ব্যক্তির শাস্তি হবে ধারা 121। ধারা 121-এর কথা বলা হয়েছে 121 ধারা যে অপরাধের কথা বলা আছে সেই অপরাধ সমূহ সংগঠনের জন্য যদি কোনো ব্যক্তি ষড়যন্ত্র করেন, অর্থাৎ 121 ধারায় যে অপরাধটা হবে
বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা বা যুদ্ধ আরম্ভ করা বা যুদ্ধের প্রচেষ্টা করা বা যুদ্ধে সহায়তা করার ক্ষেত্রে যদি কোনো ব্যক্তি ষড়যন্ত্র করেন তাহলে তার শাস্তি হবে ধারা 121-এর ক। ধারা 122-এর বলছে যদি কোনো ব্যক্তি বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার জন্য অস্ত্রশস্ত্র সংগ্রহ করেন, জনবল বৃদ্ধি করেন, জনবল এক জায়গায় করেন বা একত্র করেন বা এই সকল একত্রিতকরণের জন্য ওই ব্যক্তির শাস্তি হবে ধারা 122। ধারা 123-এ বলা হয়েছে যদি কোনো ব্যক্তি এই বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার জন্য কোনো ষড়যন্ত্রের বিষয় যদি জানেন এবং জানার পর যদি সেই বিষয়টি যদি গোপন করেন, সেই গোপনীয়তার ফলে যদি এই যুদ্ধ পথ যদি সুগম হয় তাহলে ওই ব্যক্তির শাস্তি হবে ধারা 123। ধারা 124-এর ক রাষ্ট্রদ্রোহমূলক অপরাধ। ধারা 124-এর ক রাষ্ট্রদ্রোহমূলক অপরাধ। ধারা 128। ধারা 128 বলা হয়েছে যদি কোনো সরকারি কর্মচারী কোনো রাজবন্দী অথবা কোনো যুদ্ধবন্দী তত্ত্বাবধানে বা দায়িত্বরত থাকা অবস্থায় ওই যুদ্ধবন্দী অথবা রাজবন্দীকে পলায়নে যদি ইচ্ছাকৃতভাবে অথবা স্বেচ্ছাকৃতভাবে যদি সহায়তা করেন তাহলে তার শাস্তি হবে ধারা 128। ধারা 129-এ বলা হয়েছে যদি অবহেলাপূর্ণ আচরণের কারণে যদি যুদ্ধবন্দী অথবা রাজবন্দী যদি পালিয়ে যেতে পারে বা পালিয়ে যেতে যদি সে সক্ষম হয় তাহলে তার শাস্তি হবে ধারা 129। আর ধারা 130-এ বলা হয়েছে এই যুদ্ধবন্দী অথবা রাজবন্দী যদি পুলিশ হেফাজত থেকে পলায়ন করে অথবা পলায়নে যদি কোনো জনগণ সাহায্য করে অথবা উদ্ধার কাজে যদি সাহায্য করে অথবা পলায়নের পর যদি তাকে আশ্রয় প্রদান করে অথবা উদ্ধার করে, যে কোনো কাজে করুক না কেন সেই ক্ষেত্রে ওই ব্যক্তি অপরাধী হবে। অর্থাৎ যে ব্যক্তি আশ্রয় দান করবে, উদ্ধার কাজ করবে বা সাহায্য করবে অথবা পুনঃ গ্রেপ্তারের ক্ষেত্রে যদি সরকারি কর্মচারীকে বাধা প্রদান করে তাহলে এই ব্যক্তি অপরাধী হবে ধারা 130। ধারা 136-এ বলা হয়েছে সামরিক বাহিনী বা সেনাবাহিনীর কর্মকর্তা, নাবিক, সৈনিক, বৈমানিক এই সকল ব্যক্তি যারা থাকবেন তারা যদি কর্মস্থল থেকে যদি পলায়ন করে তাহলে তাদেরকে গ্রেপ্তার করা যাবে ধারা 136। তাদেরকে যদি কোনো ব্যক্তি আশ্রয় দান করেন তাহলে সেক্ষেত্রে শাস্তি হবে ধারা 136। ধারা 140-এ বলা হয়েছে যদি কোনো ব্যক্তি সৈনিক, নাবিক, বৈমানিক বা সামরিক বাহিনী বা সেনাবাহিনী এদের যদি কোনো পোশাক পরিধান করেন বা ব্যাজ বা প্রতীক ধারণ করেন তাহলে তার শাস্তি হবে ধারা 140। ধারা 140। ধারা 141 থেকে ধারা 158 খুবই গুরুত্বপূর্ণ। ধারা 141-এ বলা হয়েছে 142 বেআইনি সমাবেশে যে সদস্য হয় তার শাস্তি। ধারা 143 বেআইনি সমাবেশের শাস্তি। বেআইনি সমাবেশের শাস্তি। ধারা 144 মারাত্মক অস্ত্র শস্ত্র নিয়ে যদি বেআইনি সমাবেশে অংশগ্রহণ করে তাহলে তাদের শাস্তি। ধারা 144। ধারা 145-এ বলা হয়েছে বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ হওয়ার জন্য আদেশ দেওয়া হয়েছে, এরূপ আদেশ জানার পরেও ওই বেআইনি সমাবেশে যদি কোনো ব্যক্তি নতুনভাবে যদি যোগদান করে অথবা সদস্য হয় তাহলে তার শাস্তি। ধারা 145। ধারা 146-এ বলা হয়েছে দাঙ্গার শাস্তি। ধারা 147 মারাত্মক অস্ত্রশস্ত্র সহ দাঙ্গায় অংশগ্রহণ করার শাস্তি। ধারা 148। ধারা 150-এ বলা হয়েছে বেআইনি সমাবেশে অংশগ্রহণ করার জন্য বা যোগদান করার জন্য যদি কোনো ব্যক্তিকে ভাড়া করা বা ভাড়ার কাজে সাহায্য করা হয় বা সহায়তা করা হয় তাহলে ওই ব্যক্তির শাস্তি হবে ধারা 150। ধারা 151-তে বলা হয়েছে কোনো সমাবেশ 5 বা ততোধিক ব্যক্তির কোনো সমাবেশ ছত্রভঙ্গ হওয়ার জন্য আদেশ দেওয়া হয়েছে বা মৌখিক আদেশ দেওয়া হয়েছে। আদেশ দেওয়ার পরেও যদি জেনে শুনে বুঝে কোনো ব্যক্তি ওই সমাবেশে যোগদান করে বা অবস্থান করে তাহলে তার শাস্তি হবে ধারা 151। ধারা 152-তে বলা হয়েছে দাঙ্গা অথবা বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার ক্ষেত্রে যদি কোনো ব্যক্তিবর্গ কোনো সরকারি কর্মচারীকে বাধা প্রদান করে বা ভয়ভীতি দেখায় অথবা হুমকি প্রদান করে তাহলে ওই ব্যক্তির শাস্তি হবে ধারা 152। ধারা 152। ধারা 154। ধারা 155 সেম জিনিস। এখানে একটা কথা বলা আছে কোনো বেআইনি সমাবেশ বা দাঙ্গা যেখানে অনুষ্ঠিত হবে বা যে জমিতে বা যে স্থানে অনুষ্ঠিত হবে সেই স্থানের মালিক, দখলদার বা যে ব্যক্তি স্বার্থ আছে অথবা যে ব্যক্তি ওই অধিকার আছে সম্পত্তিতে সেই ব্যক্তি যদি ওই বেআইনি সমাবেশ বা দাঙ্গা সম্পর্কে যদি তিনি জানতে পারেন বা বুঝতে পারেন তাহলে তিনি নিকটস্থ থানা অথবা ম্যাজিস্ট্রেটকে অবশ্যই জানাবেন। তিনি যদি এই বিষয়টি জানার পরেও যদি তিনি ওই পুলিশ অফিসার অথবা ম্যাজিস্ট্রেট বিষয়ে না জানান এবং না জানানোর কারণে যদি ওই বেআইনি সমাবেশের পথ যদি সুগম হয় বা বেআইনি সমাবেশ যদি সংগঠিত হয় অথবা দাঙ্গা যদি সংগঠিত হয় তাহলে ওই ব্যক্তির অপরাধ হবে ধারা 154 এবং ধারা 155। ধারা 154 এবং ধারা 155। এখানে কার কার অপরাধ হবে? যে ব্যক্তির মালিক, যে ব্যক্তির দখলদার, যে ব্যক্তির স্বার্থ আছে ওই জমিতে অথবা যে ব্যক্তি ওই জমির অধিকারী, যে ব্যক্তি অধিকার দাবি করে যে ওই জমিতে আমার অধিকার আছে, এই ব্যক্তি এই চার প্রকারের ব্যক্তি
154 এবং 155 ধারার অপরাধী হবেন। ধারা 154 এবং ধারা 155। ধারা 157তে বলা হয়েছে বেআইনি সমাবেশে অংশগ্রহণ করার জন্য যে সকল ব্যক্তিকে ভাড়া করা হয়, এই ভাড়া করা সদস্যদেরকে যে ব্যক্তি আশ্রয় দান করেন বা যে ব্যক্তি আশ্রয় দেন ওই ব্যক্তির শাস্তি। ধারা 157। ধারা 158তে বলা হয়েছে যে ব্যক্তি বেআইনি সমাবেশে অংশগ্রহণ করার জন্য নিজে ভাড়াটিয়া হয়, অর্থাৎ একজন ভাড়া করে, একজন ভাড়াটিয়া সদস্যদের আশ্রয় দান করে, আর একজন নিজেই কি হয়, ভাড়াটিয়া হয়, তাহলে তার শাস্তি ধারা 158। ধারা 158। আজকে একটা প্রশ্ন করছিলাম। প্রশ্নটা ছিল, ক নামক একজন ব্যক্তি প এবং ফ কে বেআইনি সমাবেশে অংশগ্রহণ করার জন্য ভাড়া করে। গ নামক একজন ব্যক্তি ওই ভাড়াটিয়া সদস্য প ও ফ কে আশ্রয় দান করে। এখানে কার কি অপরাধ আলোচনা করুন। আপনারা লেখছেন উত্তর ঠিক আছে, কিন্তু লেখার ক্যাটাগরি ঠিক নাই। কথা বুঝতে পারছেন? লেখা গোছানো লেখা লেখা লাগবে, সুন্দর করে লেখা লাগবে, উপস্থাপন করা লাগবে। আপনি এই প্রশ্ন যেভাবে হবে সেই প্রশ্নের আলোকে আপনাকে সুন্দর করে গুছায়া উপস্থাপন করতে হবে। প্রশ্নটা ছিল, ক নামক একজন ব্যক্তি প ও ফ কে বেআইনি সমাবেশে অংশগ্রহণ করার জন্য ভাড়া করে। এখন ভাড়া করার শাস্তি কত? ধারা 150। এখানে উত্তরটা হবে প্রশ্নানুসারে, ক নামক একজন ব্যক্তি প ও ফ কে বেআইনি সমাবেশে অংশগ্রহণ করার জন্য ভাড়া করে। দণ্ডবিধি আইনের 150 ধারা অনুযায়ী বলা হয়েছে, ক নামক যদি কোনো ব্যক্তি কোনো সদস্যকে বা কোনো ব্যক্তিকে বেআইনি সমাবেশে অংশগ্রহণ করার জন্য যদি ভাড়া করে, যোগদান করায় অথবা যদি ভাড়ার কাজে সহায়তা করে বা উৎসাহিত করে, তাহলে সেই ব্যক্তির শাস্তি হবে ধারা 150। দণ্ডবিধি ধারা 150। আর এটা বলা হয়েছে, গ নামক ব্যক্তি কি করছে? ভাড়াটিয়াদের সহায়তা করছে। তাহলে গ নামক একজন ব্যক্তি ওই ভাড়াটিয়া সদস্য প ও ফ কে আশ্রয় দান করে, তাহলে এখানে গ দণ্ডবিধির 157 ধারা অনুযায়ী তিনি অপরাধী হবেন, দণ্ডবিধির 157 ধারা। আর প ও ফ যেহেতু ওই সমাবেশে অংশগ্রহণ করার জন্য ভাড়াটিয়া হয়েছে, সেহেতু প এবং ফ দণ্ডবিধির 158 ধারা অনুযায়ী অপরাধী হিসেবে গণ্য হবে। ধারা দণ্ডবিধি 158। কথা বুঝতে পারছেন? ধারা দিচ্ছেন সবই ঠিক আছে, লেখার ক্যাটাগরি চেঞ্জ করতে হবে। লেখার যে ক্যাটাগরি আছে সেটা চেঞ্জ করতে হবে। আর একটা প্রশ্ন ছিল, আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার বলতে কি বুঝেন? দণ্ডবিধির 96 এবং 97 ধারা। কত ধারা? 96, 97 ধারা। দেহ ও সম্পত্তি রক্ষার ক্ষেত্রে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগের ক্ষেত্রগুলো আলোচনা করুন। আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগের ক্ষেত্রগুলো আলোচনা করুন। তাহলে দেহ ও সম্পত্তি রক্ষার ক্ষেত্রে 100 ধারা, 101 ধারা, 103, 104, 106, দণ্ডবিধির 98 ধারা। দেহের ক্ষেত্রে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ। এই প্রয়োগের ক্ষেত্রে সর্বপ্রথম আপনাকে লিখতে হবে দণ্ডবিধি আইনের 99 ধারার শর্ত সাপেক্ষে। যখনই আপনি প্রশ্ন লিখবেন যে 1 নং প্রশ্নের উত্তর, 1 নং প্রশ্নের উত্তর লেখায় লিখবেন সর্বপ্রথম কথা হবে দণ্ডবিধির 99 ধারার শর্ত সাপেক্ষে। অর্থাৎ 99 ধারার শর্ত দেওয়ার কারণ, 99 ধারায় যে সকল কাজের কথা বলা আছে এই সকল কাজের বিরুদ্ধে আপনি আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করতে পারবেন না। তাহলে আপনাকে অবশ্যই লিখতে হবে 99 ধারার শর্ত সাপেক্ষে নিম্নলিখিত ক্ষেত্রে দেহ ও সম্পত্তি রক্ষার ক্ষেত্রে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করা যায়। তাহলে সর্বপ্রথম ধারা 100, আত্মরক্ষার ব্যক্তিগত অধিকারের ক্ষেত্রে 100 ধারায় প্রথম বলা হয়েছে যে দেহের ক্ষেত্রে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করে কোনো অপরাধী ব্যক্তিকে মৃত্যু পর্যন্ত ঘটানো যায়। ধারা 101, মৃত্যু ব্যতীত অন্য কোনো ক্ষতি সাধন করে যদি অধিকার আদায় করা যায় তাহলে মৃত্যু ঘটানো যাবে না। ধারা 101। ধারা 103 বলা হয়েছে সম্পত্তির ক্ষেত্রে। ধারা 103 সম্পত্তির ক্ষেত্রে। ধারা 104 এটাও সম্পত্তির ক্ষেত্রে মৃত্যু ব্যতীত অন্য কোনো ক্ষতি সাধন করে যদি অধিকার আদায় করা যায় তাহলে মৃত্যু ঘটানো যাবে না। ধারা 106 নিজের দেহ রক্ষার ক্ষেত্রে বা নিজের আত্মরক্ষার ব্যক্তিগত অধিকারের ক্ষেত্রে আপনার নিরাপরাধ ব্যক্তির ক্ষতি হবে যেন কি করা যায়, আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করা যায়। দণ্ডবিধির 98 ধারা অনুযায়ী পাগলের কার্যের বিরুদ্ধে, অপ্রকাশিত ব্যক্তির বিরুদ্ধে বা শিশুর কার্যের বিরুদ্ধে কি করা যায়, আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার
প্রয়োগ করা যায়। তাহলে উপর উল্লেখিত এই সকল ধারা অনুসারে আত্মরক্ষা দেহ ও সম্পত্তি রক্ষার ক্ষেত্রে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করা যায়। দণ্ডবিধির কত ধারা? 100 ধারা, 101 ধারা, 103, 104, 106, দণ্ডবিধির 98 ধারা। আমার কথা বোঝা গেল? বোঝা গেছে স্যার। এগুলা মূল ধারা 100, 103 এগুলা আগে দিবেন, তারপর ধীরে ধীরে এর সাথে যে আনুষঙ্গিক ধারাগুলো যায় সেগুলা ধীরে ধীরে নিচে দেওয়ার চেষ্টা করবেন, চেষ্টা করে লেখার চেষ্টা করবেন। আর উপস্থাপনটা অবশ্যই সুন্দর করে লিখতে হবে। উপস্থাপনটা অবশ্যই সুন্দর হতে হবে। প্রশ্ন, ধারা, উত্তর সবাই জানে। আপনি জানেন যেমন, আমিও তেমন জানি, আমার মতো আর অনেকেই আছে যারা কি জানে। আপনার প্রত্যেকটা আইনের বিষয় কি ধারা ভালোভাবে সবারই জানা আছে, কিন্তু এখানে লেখার ক্ষেত্রে উপস্থাপন করার বিষয়টা আপনার। আপনি কিভাবে উপস্থাপন করবেন আর অফিসার সেই উপস্থাপনটা কিভাবে নেবে তার উপরেই মার্কটা হবে। কথা বুঝতে পারছেন? আপনার লেখার উপরেই অফিসারের মার্কটা দেবে, যে আপনার লেখাটা কেমন হয়েছে, কতটা সুন্দর হয়েছে। এই সৌন্দর্যটাই অফিসার দেখবে। ধারা সবাই জানে, আপনি যেমন লিখবেন এনামুল ভাইও তেমনই লিখবে, মিলন আছে মিলনও ওই তেমনই লিখবে, কিন্তু উপস্থাপনটা আপনার। আপনারা তিনজন যখন উপস্থাপন করবেন, তিনজনের উপস্থাপনা তিন ধরনের হবে, কখনোই এক হবে না। কখনোই কি হবে না? এক হবে না। এই উপস্থাপনটা যারটা যত ভালো হবে, অফিসার যারটা যত ভালো মনে করবে তাকে মার্কটা বেশি দেবে। ধারা তো সবাই জানে, ধারা সবাই লিখতে পারে। ওই দেখবেন মার্কের উপরে যখন দেখবেন যে 0.25, 0.10, 0.20 কম বেশি হয়েছে, তখনই দেখবেন যে 10, 15 জন, 20 জন, 25 জন, 30 জন কেউ আগে বেশি করে যাবেন। কথা বুঝতে পারছেন? লেখাটা সুন্দর করে লিখতে হবে, উপস্থাপনটা সুন্দর করে উপস্থাপন করতে হবে। হাতের লেখাটা অবশ্যই সুন্দর হইতে হবে। হাতের লেখা অবশ্যই সুন্দর হতে হবে, এর কোনো বিকল্প নাই। আজকের নতুন পড়া, ধারা 159, মারামারি। মারামারি নিয়ে কখনো প্রশ্ন হয় নাই, সম্ভাবনাও নাই। শুধু এমসিকিউ আসতে পারে যে মারামারিটা কি সে বিষয়ে আমরা একটু জানবো। দুই বা ততোধিক ব্যক্তি, দুই বা ততোধিক ব্যক্তি প্রকাশ্য স্থানে ঝগড়া করে যদি জনগণের শান্তি শৃঙ্খলা নষ্ট করে বা বিনষ্ট করে, তাহলে ওই ব্যক্তি মারামারি করে বলে গণ্য হবে। যদি কখনো প্রশ্ন হয় যে মারামারি কাকে বলে, তাহলে দুই বা ততোধিক ব্যক্তি প্রকাশ্য স্থানে, কোথায়? প্রকাশ্য কোনো স্থানে হতেও, ঘরের ভিতরে হলে হবে না। দেখা গেল ঘরের ভিতরে জামাই বউ মারামারি করতেছে, ঝগড়া করতেছে, সেটা হবে না। বা বাড়ির ভিতরে ঝগড়া করতেছে, সেটা হবে না। প্রকাশ্য কোনো স্থানে হইতে হবে, প্রকাশ্য স্থানে হইতে হবে। আর যে স্থানে জনগণ চলাচল করে বা জনগণের শান্তি শৃঙ্খলা নষ্ট হতে পারে বা জনগণের বিশৃঙ্খলা হতে পারে বা গণশান্তি ঘটতে পারে, গণশান্তি ভঙ্গ হতে পারে, এই এই ক্ষেত্রে কি হবে? মারামারি বলে গণ্য হবে। আর সদস্য সংখ্যা দুই বা ততোধিক হতে হবে। আপনি একা একা ঝগড়া করতেছেন, একা একা একজনকে বকাবাজি করতেছেন, সেটা একটা ঝগড়া হবে, কিন্তু এটা মারামারির ভিতরে হবে না। এটা কলহ ধরনের হতে পারে, যে আপনি কলহ করতেছেন, ঠিক আছে। কিন্তু আপনাকে মারামারি করতে গেলে অবশ্যই দুই বা ততোধিক ব্যক্তি হতে হবে। দুই বা ততোধিক ব্যক্তি যদি প্রকাশ্য স্থানে গণশান্তি যদি ভঙ্গ করে বা জনগণের শান্তি শৃঙ্খলা যদি ভঙ্গ করে বা জনগণের শান্তি শৃঙ্খলা যদি বিঘ্ন ঘটায়, সেক্ষেত্রে এই দুইজনের কি প্রকাশ্য স্থানে যে ঝগড়া আছে বা মারামারি আছে, এই ঝগড়া যদি ঝগড়া করে, তাহলে এই ঝগড়াকেই মারামারি বলা হয়, ধারা 159। তাহলে মারামারি বলতে কি বোঝায়? দুই বা ততোধিক ব্যক্তি প্রকাশ্য কোনো স্থানে যদি ঝগড়া করে এবং সেই ঝগড়ার ফলে যদি জনগণের শান্তি শৃঙ্খলা যদি নষ্ট হয় বা গণশান্তি যদি ভঙ্গ হয় বা আইন শৃঙ্খলা যদি সমস্যা হয়, সেক্ষেত্রে কি হয়? তাকে মারামারি বলে। তা ধারা 159 আর ধারা 160, 60-এ বলা হয়েছে মারামারির শাস্তি, মারামারির শাস্তি। তাহলে যদি কখনো এমসিকিউ প্রশ্ন হয় যে মারামারির ক্ষেত্রে সর্বনিম্ন কতজন সদস্য হতে হবে, একজন, দুইজন, তিনজন, চারজন? অবশ্যই দুইজন। সর্বনিম্ন সদস্য হবে দুইজন, আর দুইজনের বেশি মনে করেন যে মোটামুটি চারজন।
আবার যদি 5 জন হয়ে যায় সেক্ষেত্রে আবার দেখা যাবে যে ওটা 5 বা ততোধিক ব্যক্তির যদি এরকম সমাবেশ হয় তখন আবার দেখা যাবে এটা সমাবেশ হয়ে গেছে। একটা সমাবেশ হয়ে গেছে সেই ক্ষেত্রে যদি জনগণের বিশৃঙ্খলা করে, জনগণের অধিকার যদি হরণ করে, সরকারি কাজে যদি বাধা প্রদান করে, সেটা আবার বেআইনি সমাবেশ, দণ্ডবিধির 141 ধারা অনুযায়ী অপরাধ হবে। দণ্ডবিধির 141 অপরাধ, আর শাস্তি হবে 143। শাস্তি 143, 144, তারপর আবার 147, 148, এই সকল ক্ষেত্রে আবার অপরাধ চলে যাবে। তাহলে মারামারি বলতে বোঝায় দুই বা ততোধিক ব্যক্তি যদি প্রকাশ্য কোনো স্থানে ঝগড়া করে এবং সেই ঝগড়ার ফলে যদি জনগণের শান্তি শৃঙ্খলা যদি নষ্ট করে বা গণশান্তি যদি ভঙ্গ করে তাহলে তাকে মারামারি বলে। তাহলে মারামারির ক্ষেত্রে সদস্য সংখ্যা কয়জন হতে হবে? 2 জন অথবা 2 জনের বেশি। 2 জন অথবা 2 জনের বেশি, 2 বা ততোধিক। তাহলে সর্বনিম্ন সদস্য সংখ্যা কতজন? 2 জন। সর্বনিম্ন সদস্য সংখ্যা 2 জন। 2 জনের যদি কম হয় তাহলে সেক্ষেত্রে মারামারি হবে না, বা ওই ব্যক্তির কলহ হোক বা ঝগড়া হোক, যাই হোক না কেন সেটা ঝগড়ায় থেকে যাবে, সেটা মারামারি হিসেবে গণ্য হবে না। ধারা 159। ধারা 160-এ বলা হয়েছে মারামারি যদি কখনো কোনো ব্যক্তি করেন বা 2 বা ততোধিক ব্যক্তি যদি মারামারি অংশগ্রহণ করেন তাহলে তাদের শাস্তি হবে ধারা 160। ধারা 160। তাহলে মারামারির মূল বিষয়গুলো কি, বা মারামারির মূল উপাদানগুলো কি কি? মারামারি 2 বা ততোধিক ব্যক্তি কর্তৃক হতে হবে। মারামারি প্রকাশ্য কোন স্থানে হতে হবে। মারামারি কোথায় হতে হবে? প্রকাশ্য কোন স্থানে। মারামারির সদস্য সংখ্যা হবে 2 জন অথবা 2 জনের বেশি। মারামারি প্রকাশ্য কোন স্থানে হতে হবে। আর এই মারামারি অবশ্যই গণশান্তি কি করবে? ভঙ্গ করবে। গণশান্তি ভঙ্গ করবে বা নষ্ট করবে। জনগণের বা জনসাধারণের শান্তি শৃঙ্খলা কি করবে? নষ্ট করবে। তাহলেই এই ঝগড়াকে কি বলা হবে? মারামারি বলা হবে। ধারা 159। ধারা 159। আর ধারা 160-এ বলা হয়েছে যে ব্যক্তি মারামারি করে বা যে ব্যক্তি মারামারি অনুষ্ঠান করে সেই ব্যক্তি যে কোনো অপরাধে অপরাধী হবে। ধারা 160। ধারা 160। তাহলে মারামারি 159, মারামারি ধারা, শাস্তি 160। বুঝতে কোনো সমস্যা আছে? স্যার, সমস্যা নেই। মারামারির যখন কোনো প্রশ্ন হয় তাহলে প্রশ্ন আসতে পারে একটা এমসিকিউ, যে মারামারি করতে গেলে কতজন, সর্বনিম্ন কতজন সদস্য হতে হবে বা সদস্য সংখ্যা কতজন থাকতে হবে? 1 জন, 2 জন, 3 জন, 4 জন। তাহলে যদি সর্বনিম্ন বলে অবশ্যই সর্বনিম্ন 2 জন। আর যদি বলে যে মারামারির ক্ষেত্রে কোনটি সঠিক, 2 বা ততোধিক, 1 জন, 10 জন, 15 জন, 20 জন, তাহলে 2 বা ততোধিক। 2 বা ততোধিক ব্যক্তির ঝগড়াকে কি বলা হয়? মারামারি বলা হয়। আর এই ঝগড়া অবশ্যই প্রকাশ্য কোনো স্থানে হতে হবে, যেখানে ঝগড়া করলে সাধারণ জনগণের শান্তি শৃঙ্খলা নষ্ট হবে অথবা গণশান্তি ভঙ্গ হতে পারে। এরূপ জায়গায় যদি 2 বা ততোধিক ব্যক্তি ঝগড়া করে তাহলে তাদের ঝগড়াকে মারামারি বলা হয়। ধারা 159। আর এই মারামারির শাস্তি বা মারামারি অনুষ্ঠান করার শাস্তি ধারা 160। গুরুত্বপূর্ণ অধ্যায় ধারা 161 থেকে ধারা 165। এখানে সরকারি কর্মচারী কর্তৃক কি ঘুষ গ্রহণ, আর সরকারি কর্মচারীর সাথে যারা থাকেন, সরকারি কর্মচারী সংশ্লিষ্ট আত্মীয় স্বজন অথবা বিভিন্ন দালাল অথবা বিভিন্ন প্রভাবশালী ব্যক্তি যারা থাকেন, প্রভাবশালী নেতা খাতে যারা থাকেন, তাদের কর্তৃক সংগঠিত বিভিন্ন ঘুষ সংক্রান্ত যে অপরাধগুলো আছে সেগুলো ধারা 161 হতে ধারা 165। ধারা 161 হতে ধারা 165। আমি সুন্দর শর্ট ভাবে বোঝানোর চেষ্টা করব, অবশ্যই শর্ট ভাবে বোঝার চেষ্টা করবেন। ধারা 161। ধারা 161-তে বলা হয়েছে যদি কোনো সরকারি কর্মচারী তার সরকারি কাজ করা বা না করার মাধ্যমে, তার সরকারি কাজ করা বা না করার মাধ্যমে কোনো ব্যক্তির উপকার হয় অথবা কোনো ব্যক্তির অপকার হয়, এই উপকার অথবা অপকার করার উদ্দেশ্যে যদি কোনো ব্যক্তির নিকট হইতে বৈধ পারিশ্রমিক ব্যতীত, কি ব্যতীত? বৈধ পারিশ্রমিক ব্যতীত অন্য কোনো পারিতোষিক গ্রহণ করেন বা গ্রহণের সম্মত বা মতামত প্রকাশ করেন তাহলে ওই ব্যক্তি ঘুষ গ্রহণ করেছেন বলে গণ্য হবে। ধারা 161। আমি আপনি সবাই সরকারি যারা কর্মচারী আছি,
আমরা সরকারি কাজ কি করি? আমরা সরকারি কার্য সম্পাদন করি, মাস শেষে একটা স্যালারি পাই বা একটা পারিশ্রমিক পাই। ঠিক আছে? এই পারিশ্রমিকটা কি আমার জন্য, আপনার জন্য, প্রত্যেকটা সরকারি কর্মচারীর জন্য কি বৈধ পারিশ্রমিক। বৈধ পারিশ্রমিক। এখন মনে করেন যে আমি একজন মামলা তদন্তকারী কর্মকর্তা। আমি একজন মামলা তদন্তকারী কর্মকর্তা। এখন কোনো একটা অপরাধের মামলা আমি কি করতেছি, তদন্ত করতেছি। এখন অপরাধের তদন্ত করার ক্ষেত্রে আমি দেখতে পারলাম যে একজন ব্যক্তি এই অপরাধের সাথে সংশ্লিষ্ট আছে, অথবা পাঁচজন ব্যক্তি একটা অপরাধের সাথে সংশ্লিষ্টতা আছে। এখন পাঁচজনের ভিতরে একজন বলতেছে যে ভাই আমি কিছু আপনাকে টাকা দিতেছি, আপনি আমার নামটা বাদ দিয়ে আর চারজনের নাম যারা আছে এদেরকে দিয়ে দেন। তাহলে কি করলাম? আমি একটা কাজ করলাম, কি করলাম, চারজনের নাম দিলাম আর একজনের নাম দেওয়া থেকে আমি বিরত থাকলাম। এই যে আমি মাস শেষে সরকারের থেকে যে একটা টাকা নেই, এখন 10,000, 15,000, 20,000, 30,000 বা 1 লাখ যাই নেই, এটা সরকারের কি আমার বৈধ পরিশ্রম। আমার পরিশ্রমের ফলে আমার যে পরিশ্রমটা হয় সেই পরিশ্রমের কি একটা সরকার একটা আমাকে মাস শেষে বেতন দেয়। এটা হলো কি আমার চাকরির সুবাদে আমি বেতন পাই। এখন ওই ব্যক্তির নিকট থেকে আমি আলাদাভাবে যে পারিতোষিক যে নিলাম বা যে টাকাটা নিলাম, বা ওই ব্যক্তি আমাকে যে টাকাটা দিল বা যে টাকাটা আমাকে দিল, সেটা কি হবে? অবশ্যই ঘুষ হিসেবে গণ্য হবে, ধারা 161। আর আমি সরকারি কর্মচারী হিসেবে যখন আমার বৈধ পারিশ্রমিক ব্যতীত অন্য কোনো পারিতোষিক আমি গ্রহণ করব, আমার কোনো কাজের মাধ্যমে অথবা কোনো কাজ করা থেকে বিরত থাকার মাধ্যমে, আমি বিরত থাকলাম, কি আমি তার নামটা দিলাম না। আমি ওই ব্যক্তির নাম কি করলাম, আমি দিলাম না। যে আপনার যে তদন্তে আপনার যে অপরাধ করছেন তদন্তে কি সেটা প্রকাশ পাচ্ছে, সেই ক্ষেত্রে আমি কি করলাম না, আপনাকে সেই নামটা আমি দিলাম না। আপনি কিছু কি করলেন, আমাকে টাকা দিলেন। এই যে পারিতোষিক নিলাম বা এই পারিতোষিক গ্রহণের ক্ষেত্রে যে আমি কি করলাম, আমি সম্মতি প্রদান করলাম। এখানে ওই কাজটা করা থেকে কি আমি বিরত থাকলাম, আমি তার নামটা দিলাম না, বাকি বাদ বাকি চার পাঁচজন যা আছে তাদের নাম দিয়ে আমি তদন্ত প্রতিবেদন আদালত বরাবর প্রেরণ করে দিলাম। এই যে সরকারি কর্মচারী হিসেবে আমি যে পারিতোষিক নিলাম, এটাই ঘুষ হিসেবে গণ্য হবে। আর আমার শাস্তি হবে ধারা 161। ধারা 161। তাহলে ধারা 161-তে বলা হয়েছে সরকারি কর্মচারী বৈধ পারিশ্রমিক ব্যতীত অন্য কোনো পারিতোষিক, ঘুষ বা উৎকোষ গ্রহণ করার শাস্তি ধারা 161। ধারা 161। এখন বৈধ পারিশ্রমিক বলতে কি বোঝায়? বৈধ পারিশ্রমিক হলো সরকার আমাকে নিয়োগ দিছে কিসের জন্য? সরকারি কাজকর্ম সম্পাদন করার জন্য। এখন আমি পুলিশ বাহিনীর সদস্য, আমার কাজ কি? আমার কাজ আইন শৃঙ্খলা রক্ষা করা, আমার কাজ অপরাধীদের গ্রেপ্তার করা, অপরাধীদের বিচারার্থে আদালতে প্রেরণ করা, তারপরে অপরাধের অনুসন্ধান করা, অপরাধের তদন্ত করা, অপরাধের বিষয়ে উদ্ঘাটন করা। এগুলা বিষয়ের ক্ষেত্রে যদি আমি কোনো জায়গা থেকে কোনো অপরাধের ক্ষেত্রে যদি আমি কি করি, কোনো অপরাধীকে যদি গ্রেপ্তার না করি, আমি যদি তার কাছ থেকে কি করি, ঘুষ নেই বা উৎকোষ নেই বা কোনো টাকা নেই বা কোনো মূল্যবান জামানত নেই, সেটা কি হবে? অবশ্যই ঘুষ হিসেবে গণ্য হবে। আর সেক্ষেত্রে সরকারি কর্মচারী হিসেবে আমার শাস্তি হবে ধারা 161। ধারা 161। তাহলে আমি আপনি সবাই যারা সরকারি কর্মচারী হিসেবে ঘুষ নেই বা উৎকোষ নেই বা পারিতোষিক নেই বা সম্মতি প্রদান করি, এই সম্মতি প্রদান করা কি ঘুষ হিসেবে গণ্য হবে এবং আমার আপনার অপরাধ হবে ধারা 161। ধারা কত? 161। আর ধারা 62। ধারা 62-তে বলা হয়েছে বেআইনি উপায়ে সরকারি কর্মচারীকে প্রভাবিত করার জন্য পারিতোষিক গ্রহণ। এখানে কার? দালালের। এখানে শাস্তি কার? দালালের শাস্তি। অর্থাৎ এখানে দালাল বলতে কি বোঝানো হয়েছে? সেখানে আপনার যে এখন যে দেখা যায় বিভিন্ন নিয়োগ কার্যক্রমে যারা কি করে, দালালি করে। বিভিন্ন সময় হয়তো আপনারা দেখে থাকবেন যে বিভিন্ন নিয়োগ কার্যে কি করা হয়, কন্টাক্ট করা হয় যে ভাই বা ভাইস্তে বা চাচা বা মামা বা খালু, আমার এরকম একটা ছেলে আছে, বয়স 18, 19, 20, ওর তো এখন একটা সরকারি কর্ম দরকার, একটা সরকারি চাকরি দরকার। আমি তো গরিব মানুষ, বেশি পারবো না, 8-10 লাখ টাকা দিতেছি, তুমি একটা সরকারি চাকরির ব্যবস্থা করে দাও। তোমার অমুকের সাথে পরিচয় আছে, অমুকের সাথে তুমি কথাবার্তা বলো, উঠা বসা আছে, এই বিষয়টা তুমি একটু দেখো। ঠিক আছে? এই ক্ষেত্রে ওই ব্যক্তি যদি, অর্থাৎ যে ব্যক্তির কাছে গেছে, একজন ব্যক্তি তার ছেলের জন্য হোক, তার ভাইস্তার জন্য হোক বা যার জন্যই হোক,
যে ব্যক্তির কাছে গেছে, মোট কথা যে দালালের কাছে গেছে, সেই দালাল যখন কোনো সরকারি কর্মচারীকে কি করবে, কোনো বেআইনি উপায়ে প্রভাবিত করবে, সেই প্রভাবিত করার জন্য দালালের শাস্তি হবে ধারা 162। দালালের শাস্তি হবে কত? ধারা 100। কথা বোঝা গেল? এখানে দালালের শাস্তি কিরূপ হবে? কোনো ব্যক্তি কর্তৃক সরকারি কর্মচারীকে বেআইনিভাবে যদি পরিচিত করা হয়, উক্ত সরকারি কর্মচারীর দ্বারা তার সরকারি কাজ করা বা না করার পুরস্কার হিসেবে কারো নিকট হতে যদি কোনো পারিতোষিক গ্রহণ করেন, তাহলে তার শাস্তি হবে ধারা 162। তাহলে 161 ধারায় বলা হয়েছে সরকারি কর্মচারী যিনি থাকবেন তার শাস্তি হবে ধারা 161, তিনি যদি ঘুষ গ্রহণ করেন। আর ধারা 162-তে বলা হয়েছে যে ব্যক্তি দালাল থাকবেন বা দালাল হিসেবে কোনো পারিতোষিক গ্রহণ করবেন, সেই ব্যক্তির শাস্তি হবে ধারা 162। এখানে 162 ধারায় বলা হয়েছে যে ব্যক্তি ঘুষ গ্রহণ করে বা অর্জন করে, অথবা ঘুষ গ্রহণে বা অর্জনে সম্মত হয় এই উদ্দেশ্যে যে তিনি অন্যায় বা অবৈধ উপায়ে সরকারি কর্মচারীকে প্রভাবিত করে কোনো অনুগ্রহ আদায় করবে বা কোনো কাজ হাসিল করবে। কে হইতে পারে? আপনার দেখা গেল যে ঊর্ধ্বতন যদি কোনো কর্মকর্তা হয়, সরকারি কর্মকর্তা হয়, তার বউ হতে পারে, তার শ্যালক হতে পারে, তার শ্বশুর হতে পারে, শাশুড়ি, শাশুড়ি, শ্বশুর, শ্যালক আবদার করছে একজন ব্যক্তিকে চাকরি দেওয়া লাগবে, ঠিক আছে? এই আবদার গুলা ফেলানো সম্ভব না, দিতেই হবে, ঠিক আছে? এই যে ব্যক্তিগুলো আছে, এরা কি করে? এরা যে টাকাগুলা নেয় সেই টাকাগুলা তাদের কাছেই থেকে যায়, সরকারি কর্মচারী পর্যন্ত কি হয় না, পৌঁছায় না। অর্থাৎ সরকারি যে কর্মচারী বা ঊর্ধ্বতন কর্মকর্তা যারা থাকে তারা তাদের কাছে কি এই অর্থগুলা পৌঁছায় না। এখানে এই ব্যক্তিদের শাস্তি হবে ধারা 162। ধারা 162, অর্থাৎ ঘুষের জন্য যারা দালালি করে, ঘুষ নেওয়ার জন্য বা ঘুষের মাধ্যমে কোনো কাজ করার জন্য সরকারি কর্মচারীকে যারা প্রভাবিত করে বা সহায়তা করে, বা সরকারি কর্মচারীর মাধ্যমে যদি অবৈধ উপায়ে কোনো কিছু গ্রহণ করে, তাহলে সেই ক্ষেত্রে শাস্তি হবে এই দালালদের ধারা 162। ধারা 162। তাহলে সরকারি কর্মচারী যদি বৈধ পারিশ্রমিক ব্যতীত যদি কোনো ঘুষ বা উৎকোচ যদি গ্রহণ করে, তাহলে তার শাস্তি হবে ধারা 161। আর যারা দালাল থাকবে, যারা এই দালালি করবে, তারা যে এই পারিশ্রমিকটা নেবে, আর তারা পারিশ্রমিক না, তারা যে ঘুষটা নেবে বা যে ঘুষ গ্রহণের সম্মতি প্রদান করবে বা ঘুষের মাধ্যমে কোনো সরকারি কর্মচারীকে কি করবে, প্রভাবিত করবে, কোনো বৈধ উপায়ে হোক বা অসাধু, কোনো অবৈধ উপায়ে হোক বা অসাধু কোনো উপায়ে হোক, যখন সরকারি কোনো কর্মচারীকে তার কাজের দ্বারা অথবা কোনো কাজ করা থেকে বিরত রাখার দ্বারা যদি কি করা হয়, কোনো সম্মতি প্রদান করা হয়, বা অবৈধ উপায়ে যদি কোনো ব্যক্তি এই সম্মতি গ্রহণ করার জন্য যদি অবৈধ উপায়ে কোনো কিছু গ্রহণ করেন, তাহলে তা কি হবে, দালালের শাস্তি হবে ধারা 162। ধারা 162। ধারা 163, সরকারি কর্মচারীর প্রতি ব্যক্তিগত প্রভাব প্রয়োগের জন্য বকশিশ গ্রহণ। তাহলে ধারা আমরা 161-তে বললাম সরকারি কর্মচারী সরাসরিভাবে তার কাজের মাধ্যমে কি করবেন, ঘুষ গ্রহণ করবেন, ধারা 161। আর ধারা 162-তে দালাল গ্রহণ করবেন, কি করবেন, দালাল অর্থ গ্রহণ করবেন, দালালের শাস্তি হবে ধারা 162। আর ধারা 163, ধারা 163 এটা সাধারণত সচরাচর সব সময়ই দেখা যায়। এটা সচরাচর সব ক্ষেত্রেই দেখা যায়। বিভিন্ন প্রভাবশালী ব্যক্তির প্রভাব কোথায়, সরকারি কর্মচারীর উপরে এই প্রভাব খাটানোর জন্য যদি বকশিশ গ্রহণ করেন বা যদি কোনো ঘুষ গ্রহণ করেন, ধারা 163। তাহলে ব্যক্তিগত প্রভাবটা কি এটা আমরা একটু জানি। সরকারি কর্মচারীর প্রতি ব্যক্তিগত প্রভাব প্রয়োগের জন্য বকশিশ গ্রহণ, বকশিশ গ্রহণ, ধারা 163। ব্যক্তিগত প্রভাব খাটানো কোনো অপরাধ নয়। আপনি ব্যক্তিগত প্রভাব খাটাইতেছেন সেটা অপরাধ নয়, কিন্তু আপনি যদি অপরাধমূলক যদি ব্যক্তিগত প্রভাব খাটান সেক্ষেত্রে অবশ্যই কি হবে, অপরাধ হিসেবে গণ্য হবে। ঘুষ নিয়ে ব্যক্তিগত প্রভাব খাটানো এখানে একটা অপরাধ হবে, কারণ আপনার কাজটা হবে কি, ঘুষ নেওয়া একটা অপরাধ, ঘুষ নেওয়াটাই অপরাধ। এখন এই অপরাধমূলক যদি কোনো কার্য করার জন্য আপনি যদি ঘুষ নেন, ঘুষ যেহেতু একটা অপরাধ, সেহেতু আপনি যদি প্রভাবশালী কোনো ব্যক্তি যদি
এই ঘুষটা যদি নেন তাহলে তিনি কি করবেন? অবশ্যই অপরাধী হবেন। সরকারি কর্মচারী যেমন 161 ধারায় অপরাধী, 162 ধারায় যেমন দালাল অপরাধী, 163 ধারায় বলা হয়েছে প্রভাবশালী যারা ব্যক্তি আছেন, যারা প্রভাব আছে, যাদের ক্ষমতা আছে, প্রভাব বলতে ক্ষমতা, যাদের ক্ষমতা আছে, যারা ক্ষমতা প্রয়োগ করতে পারেন, যারা প্রভাব অন্য কোনো সরকারি কর্মচারীর উপর খাটাইতে পারেন। এখন কোন কোন ব্যক্তি প্রভাব খাটাতে পারেন বা কোন কোন সরকারি কোন কোন ব্যক্তি কি করতে পারেন, ক্ষমতা প্রয়োগ করতে পারেন সরকারি কর্মচারীর উপরে, আমি আপনি সবাই জানি। এই সকল ব্যক্তি যদি কি করেন, সরকারি কর্মচারীর উপর প্রভাব খাটান, এখন দেখা গেল যে একজন মানুষ বা 10 জন মানুষ কি করছে, নিয়োগ সংক্রান্ত কোনো কাজে একজন প্রভাবশালী ব্যক্তিকে বা ক্ষমতাধর একজন ব্যক্তিকে মনে করেন যে 10 জন মানুষ মিলে 1 কোটি টাকা দিয়েছে, 10 লাখ, যে 10 জন ছেলেকে চাকরি দেওয়া লাগবে, ঠিক আছে? এখন সেই ক্ষেত্রে আপনার প্রভাব আছে, আপনার ক্ষমতা আছে, আপনার প্রভাব বা ক্ষমতার মাধ্যমে যদি আপনি কোনো সরকারি কর্মচারীকে কোনো কাজ করান বা কোনো কাজ করাতে যদি বাধ্য করেন, সেক্ষেত্রে আপনার শাস্তি হবে ধারা 170। ব্যক্তির বা ক্ষমতাশীল ব্যক্তির বা ক্ষমতাধর ব্যক্তি যদি বকশিস গ্রহণ করে বা ঘুষ গ্রহণ করে বা পারিতোষিক গ্রহণ করে বা উৎকোচ গ্রহণ করে যদি সরকারি কর্মচারীর উপর প্রভাব প্রয়োগ করেন, সেই প্রভাব প্রয়োগ করার মাধ্যমে যদি কোনো কাজ করান, যদি কোনো কাজ করান অথবা কোনো কাজ করা থেকে যদি বিরত রাখেন, তাহলে ওই ব্যক্তির শাস্তি হবে ধারা 163। কত? ধারা 163। এখানে আর একটা বিষয় বলা যেতে পারে, আমি যদি কোনো অপরাধের তদন্ত করি, এখন তদন্তে যদি বের হয় যে অমুকের ভাইস্তে বা অমুকের চাচা, অমুকের মামা, প্রভাবশালী কোনো ব্যক্তির ভাইগনা বা কোনো ভাই অপরাধ, এখন সেই প্রভাবশালী কোনো ব্যক্তি যদি আমার উপর যদি চাপ দেয়, সেক্ষেত্রে যদি অন্য কোনো ব্যক্তি যদি তাকে যদি ঘুষ দেয় বা কোনো বকশিশ দেয় বা কোনো পারিতোষিক দেয় বা কোনো উৎকোচ যদি দেয়, আর সেই প্রভাবশালী ব্যক্তি যদি সেটা যদি গ্রহণ করে, গ্রহণের ফলে যদি আমাকে বলে যায় তুমি এই বিষয়টা একটু জিনিসটা দেখো, তোমার এটা যেভাবে সলভ করা যায় সেভাবে সলভ করো, ওকে অপরাধী হিসেবে চিহ্নিত করে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া দরকার নাই, সেক্ষেত্রে তারা যদি এই যে আমাকে কাজের মাধ্যমে কি করলো, কাজ থেকে বিরত রাখলো, অথবা বললো যে এই তুমি এই অপরাধের তদন্ত করতেছো, একে না দিয়ে তুমি অন্য কোনো ব্যক্তিকে দাও, ঠিক আছে? শত্রু কোনো ব্যক্তিকে যদি দিতে বলে, সেক্ষেত্রেও যদি আমি যদি দেই, আমাকে যদি কাজের মাধ্যমে, আমাকে যদি ওই কাজ করার মাধ্যমে সে যদি কি করে, কোনো ঘুষ গ্রহণ করে বা কোনো পারিতোষিক গ্রহণ করে বা কোনো উৎকোচ গ্রহণ করে, তাহলে তার শাস্তি হবে ধারা 163। ধারা 163। তাহলে ধারা 161তে বলা হয়েছে সরকারি কর্মচারী তিনি নিজে যদি ঘুষ গ্রহণ করেন তাহলে তার শাস্তি ধারা 161। ধারা 162তে বলা হয়েছে সরকারি কর্মচারীকে সরকারি কর্মচারীকে দিয়ে কাজ করানোর জন্য যদি কোনো ব্যক্তি বা দালাল যদি কি করেন, কোনো ঘুষ গ্রহণ করেন, তাহলে তার শাস্তি হবে ধারা 162। ধারা 163তে বলা হয়েছে প্রভাবশালী ব্যক্তি বা ক্ষমতাধর ব্যক্তি যদি সরকারি কর্মচারীর উপর ব্যক্তিগত প্রভাব প্রয়োগের ফলে বকশিস গ্রহণ করেন বা ঘুষ গ্রহণ করেন বা উৎকোচ গ্রহণ করেন বা পারিতোষিক যদি গ্রহণ করেন, তাহলে তার শাস্তি ধারা 163। বোঝা যায় নাকি বোঝা যায় না? বুঝেছি স্যার। ধারা 164। কত? ধারা 164। সরকারি কর্মচারী কর্তৃক 162 ধারায় দালালের অপরাধ, আর 163 ধারায় কি প্রভাবশালী প্রভাবশালী যে তার অপরাধ। এই ধারায় বর্ণিত অপরাধ সমূহে সহায়তা করিবার শাস্তি, কার শাস্তি? সহায়তা করিবার শাস্তি। এখানে কে? সরকারি কর্মচারী। সহায়তা কে করবে? সরকারি কর্মচারী করবে। কিভাবে করবে? দালাল টাকা নিছে, দালাল এখন দেখা গেল যে আপনার বউ, আপনার শ্বশুর, আপনার শাশুড়ি, আপনার শ্যালক, আপনার বোন জামাই, আপনার ভাইগনা, আপনার মামা, আপনার বাপ চাচা যারা আছে, এরা টাকা নিছে। এখন টাকা নিয়ে কি করতেছে, ভাই চাকরিটা দিতেই হবে, না দিলে মান সম্মান থাকবে না, কিন্তু ভাই তো মনে করেন 10 লাখ টাকা নিয়ে আগেই বসে আছে। এখন আপনি সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা বা ঊর্ধ্বতন কর্মচারী বা ঊর্ধ্বতন অফিসার, ঠিক আছে? আপনি এই যে তাকে কি করলেন, এই ঘুষ গ্রহণে আপনি সহায়তা করলেন, কিভাবে? আপনি চাকরিটা তাকে দিয়ে দিলেন, আপনি সরকারি কর্মচারী হিসেবে আপনি তাকে সহায়তা করলেন, এই ক্ষেত্রে আপনার অপরাধী হবে ধারা 164। ধারা 164। তাহলে ধারা 161তে আপনার অপরাধ, ধারা 164তে আপনারই অপরাধ। কিভাবে অপরাধ? এই যে 162 ধারায় যে বলা হয়েছে দালালের অপরাধ, দালাল কি করছে, টাকা নিছে। আর 163 ধারায় যে আপনি প্রভাবশালী ব্যক্তি আপনার ক্ষমতা প্রয়োগ করছে, বা ক্ষমতা প্রয়োগ করার কারণে আপনি কি করছেন, কোনো কাজ করছেন অথবা কাজ করা থেকে বিরত থাকছেন, ফলে সে কি করতে পারছে, ঘুষ গ্রহণ করতে পারছে বা বকশিস নিতে পারছে বা
উৎকোচ নিতে পারছে। সেই কারণে আপনি এই কাজে আপনার কাজ করা থেকে বিরত থাকার মাধ্যমে অথবা কোনো কাজের মাধ্যমে আপনি কি করলেন, ওই প্রভাব ব্যক্তিকে সহায়তা করলেন। সেক্ষেত্রে আপনার অপরাধ হবে ধারা 164। আপনি যদি সরাসরি ঘুষ গ্রহণ না করেন, সেক্ষেত্রে আপনার অপরাধ হবে ধারা 164। তো যদি সরাসরি ঘুষ গ্রহণ করেন তাহলে আপনার শাস্তি হবে ধারা 100। 61। ধারা 161 আপনার সরাসরি অপরাধ। ধারা 162 আপনার দালালের অপরাধ। ধারা 163 প্রভাবশালী বা ক্ষমতাধর ব্যক্তির অপরাধ। ধারা 164 সরকারি কর্মচারী হিসেবে যদি আপনি সহায়তা করেন তাহলে আপনার অপরাধ ধারা 164। ধারা 165। 165 ধারা 165-তে বলা হয়েছে, বিনামূল্যে যদি কোনো মূল্যবান যদি কোনো বস্তু গ্রহণ করেন। এতক্ষণ তো আপনার ঘুষ বলতে আপনাকে বোঝানো হয়েছে কি, টাকা পয়সা। আপনি যদি টাকা পয়সা নেন, আর এখন মূল্যবান বস্তু কি, মূল্যবান বস্তুটা কি? কেউ একটা বিল্ডিং দিল, একটা ফ্ল্যাট দিল, একটা বড় গাড়ি দিল, একটা এই দিল, একটা সেই দিল, এগুলাই কি? এটা মূল্যবান বস্তু। যখন এই দণ্ডবিধি আইনটা যখন করছে, যে সকল ব্যক্তি এই দণ্ডবিধি আইন করার ক্ষেত্রে মাথাগুলা খাটাইছে, তারা বুঝতে পারছে ভবিষ্যতে এ শুধু টাকাই ঘুষ নেওয়া হবে না, এগুলার সাথে বিভিন্ন বিষয় জড়িত থাকতে পারে। কিরূপ থাকতে পারে? অমুক কর্মকর্তার বইয়ের জন্মদিন, এই একটা গাড়ি পাঠাও BMW। অমুক কর্মকর্তার মনে করেন যে ছেলের জন্মদিন, এই একটা মোটরসাইকেল পাঠায় দাও 2 লাখ 4 লাখ 5 লাখ টাকা দামে। এগুলা কি মূল্যবান বস্তু বা জিনিস? যদি কোনো ব্যক্তি এই মূল্যবান বস্তু বা জিনিস যদি বিনামূল্যে পায়, কি মূল্যে পায়? বিনামূল্যে, মূল্য ছাড়া অথবা কম মূল্যে। দেখা গেল 1 কোটি টাকার একটা গাড়ি, দেখা গেল 10 লাখ 15 লাখ 20 লাখ নামমাত্র মূল্যে, নামমাত্র মূল্যে যদি দেয়, সেক্ষেত্রে অবশ্যই ওই ব্যক্তির অপরাধ হবে ধারা 165। কার অপরাধ? সরকারি কর্মচারী যে থাকবেন তার অপরাধ ধারা 165। মূল্যবান যদি জামানত দেয় বা মূল্যবান যদি কোনো বস্তু দেয়, সে বস্তু দেওয়ার ক্ষেত্রে অপরাধ হবে ধারা 165। কথা বোঝা যায়? বুঝলেন স্যার? তাহলে সরকারি স্বাস্থ্য কত, শাস্তি কত কত ধারায়? ধারা 161-তে সরাসরি ঘুষ গ্রহণের শাস্তি। ধারা 164-তে সে সহায়তা করার কারণে শাস্তি। ধারা 165-তে বলা হয়েছে মূল্যবান জামানত কি গ্রহণ করার জন্য শাস্তি। অর্থাৎ দেখা গেল আমি টাকা নিলাম না, আমি টাকা খাই না, আমি কি খাই? আমি বাড়ি ঘর খাই। ঠিক আছে, সেক্ষেত্রে যদি কেউ বাড়ি ঘর দেয় বা কোনো ফ্ল্যাট দেয় বা কোনো বড় ধরনের যদি গিফট প্রদান করে, দেখা গেল যে বললাম যে শ্বশুর কি বউয়ের জন্মদিন, একটা বড় প্রাইভেট কার পাঠিয়ে দিচ্ছে 30 লাখ 40 লাখ 50 লাখ টাকা দাম, এই ধরনের যদি কোনো ব্যক্তি কোনো গিফট দেয় তাহলে সেটা হবে অবশ্যই মূল্যবান জামানত। আর সেটা যদি সে বিনামূল্যে পায় অথবা নামমাত্র বা কম মূল্যে যদি পায়, সেটা অবশ্যই ওই সরকারি কর্মচারীর অপরাধ হবে ধারা 165। ধারা 165। তাহলে যদি কখনো প্রশ্ন হয় যে সরকারি কর্মচারী হিসেবে ঘুষ গ্রহণের ক্ষেত্রে বা ঘুষ লেনদেনের ক্ষেত্রে সরকারি কর্মচারীর অপরাধগুলো আলোচনা করুন, তাহলে ধারা 161, ধারা 164, ধারা 165 হবে কি সরকারি কর্মচারীর অপরাধ। 161 ধারায় বলা আছে সরকারি কর্মচারী যদি সরাসরি ভাবে যদি ঘুষ গ্রহণ করেন তাহলে তার অপরাধ হবে ধারা 61। যদি কোনো ব্যক্তিকে যদি ঘুষ গ্রহণে যদি সহায়তা করেন অথবা তার দালালের মাধ্যমে 162 ধারায় 163 ধারায় যদি অপরাধ কর্মে যদি সে ব্যক্তি সহায়তা করেন আর সে যদি সরকারি কর্মচারী হন তাহলে তার শাস্তি হবে ধারা 164। আর সরকারি কর্মচারী যদি মূল্যবান জামানত নামমাত্র মূল্যে অথবা কম মূল্যে অথবা অল্প মূল্যে অথবা বিনামূল্যে যদি কোনো মূল্যবান জামানত পান, তাহলে সেক্ষেত্রে তার ঘুষের অপরাধের জন্য অপরাধী হবে ধারা 165। ধারা 165 ক, ধারা 165 ক, 165 ক ধারায় বলা আছে 161 ধারায় কি 161 ধারার অপরাধ ও 165 ধারায় বর্ণিত অপরাধ সমূহের সহায়তার শাস্তি। সহায়তার শাস্তি এখানে বলা হয়েছে 161 বা 165 ধারার অধীনে যে দণ্ডনীয় অপরাধ, এখানে কার অপরাধ? সরকারি কর্মচারীর অপরাধ। কি অপরাধ? সরকারি কর্মচারী ঘুষ গ্রহণ করছে। আর 165 ধারায় বলা হয়েছে সরকারি কর্মচারীকে কি করা হয়েছে? মূল্যবান কোনো জামানত বা মূল্যবান কোনো বস্তু কি করা হয়েছে? গিফট করা হয়েছে।
এই যে 161 ধারা আর 165 ধারার যে অপরাধ করা হয়েছে, এই দণ্ডনীয় কোনো অপরাধের সহায়তা করে, আর সেই ব্যক্তি সহায়তার ফলে যদি উক্ত অপরাধ অনুষ্ঠিত হোক বা না হোক, উক্ত অপরাধের জন্য দণ্ডিত হবেন। তাহলে 165 ধারা, 165 ক ধারা কি অপরাধী হবেন? যে ব্যক্তি গিফট দেবেন, বা যে ব্যক্তি এই 161 ধারায় হোক অথবা 165 ধারায় যে মূল্যবান বস্তুটা দেবেন বা মূল্যবান যে জিনিসটা দেবেন। এখন আমি আশা করলাম যে অমুক ভাইয়ের কাছে তো আমার একটা মামলা আছে, ভাই তো 5 লাখ 10 লাখ 20 লাখ টাকা দিলে হয়তো মামলা থেকে আমাকে ছাড় দেবে বা মাফ করে দেবে। এখন আমি কি করলাম, আমি একটা সুন্দর গিফট পাঠাইলাম, বড় একটা গাড়ি পাঠাই দিলাম 30 লাখ 35 লাখ 40 লাখ টাকার। এখন আমার কি, আমার ইচ্ছা হলো ভাই কি করবে, আমাকে অবশ্যই ছেড়ে দেবে। সেটা অপরাধের যদি মনে করেন যে তদন্তের ক্ষেত্রে হোক, বা আদালতে বিচার কার্যক্রম চলতেছে বিচারের কার্যে হোক, বা যে কোনো কার্যে হোক, বা অন্য কোনো আশায় হোক, এখন আমি যে কোনো আশায় দিই না কেন, আমি সরকারি কর্মচারীকে দিলাম, কিন্তু সরকারি কর্মচারী সেটা গ্রহণও করলো না, কি করলো না, সেটা গ্রহণও করলো না, আর গ্রহণ না করে সেটা কাজও করলো না। সেক্ষেত্রে আমি যে দিলাম, বা এই যে আমি সহায়তা করলাম, ঠিক আছে, এই অপরাধ করার জন্য আমি কি করলাম, সহায়তা করলাম। এই সহায়তা করার ফলে যদি অপরাধটা অনুষ্ঠিত হোক অথবা না হোক, সেক্ষেত্রে আমার শাস্তি হবে ধারা 165 ক। অর্থাৎ যে ব্যক্তি এই ঘুষটা দেবে বা যে ব্যক্তি এই লেনদেনটা করবে, সেই ব্যক্তির শাস্তি হবে ধারা 165 ক। তাহলে 159 ধারায় বলা হয়েছে মারামারি কি, বা মারামারির সংজ্ঞা, ধারা 160 মারামারির শাস্তি। ধারা 61-তে বলা হয়েছে সরকারি কর্মচারী যদি বৈধ পারিশ্রমিক ব্যতীত তার কাজের মাধ্যমে বা তার কাজ করা থেকে বিরত থাকার মাধ্যমে যদি কোনো পারিতোষিক বা উৎকোচ বা কোনো ঘুষ গ্রহণ করেন, তাহলে তিনি শাস্তি পাবেন ধারা 161। ধারা 162-তে বলা হয়েছে সরকারি কর্মচারীর ব্যতীত যদি অন্য কোনো ব্যক্তি যদি ঘুষ গ্রহণ করেন বা কোনো উৎকোচ গ্রহণ করেন বা কোনো বকশিস গ্রহণ করেন, যার ফলে তিনি সরকারি কর্মচারীর মাধ্যমে কোনো কাজ করেন বা কোনো কাজ করতে যদি তিনি কি করেন, সহায়তা করেন, তাহলে তার শাস্তি হবে, অর্থাৎ দালালের শাস্তি হবে ধারা 162। ধারা 163-তে বলা হয়েছে যদি কোনো প্রভাবশালী ব্যক্তি বা যদি কোনো ক্ষমতাধর ব্যক্তি কোনো সরকারি কর্মচারীকে কোনো কাজের মাধ্যমে বা কোনো কাজ করা বিরত থাকার মাধ্যমে যদি কি করেন, কোনো অপরাধমূলক কার্য করেন, তাহলে সেক্ষেত্রে তিনি যদি কোনো বকশিস পান বা কোনো ঘুষ যদি পান বা কোনো উৎকোচ যদি পান, তাহলে তার শাস্তি হবে ধারা 163। অর্থাৎ প্রভাবশালী যে ব্যক্তি থাকবে অথবা ক্ষমতাধর যে ব্যক্তি থাকবে, তার শাস্তি হবে ধারা 163। আর ধারা 164-তে বলা হয়েছে সরকারি কর্মচারী 162 ধারা ও 163 ধারায় যে অপরাধ হবে, সেটা অপরাধের ক্ষেত্রে সরকারি কর্মচারী সরাসরি ভাবে তিনি যে নি- আহ, তিনি যে কাজটা করবেন তার কাজের জন্য বা তার সহায়তার জন্য অপরাধ হবে ধারা 164। অর্থাৎ যে কারণে হোক, আপনার শ্বশুর শাশুড়ি হোক বা আপনার প্রতিবেশী হোক, যে কারণে তারা টাকা নেবে, টাকা নেওয়ার পরে আপনাকে যদি কোনো কাজ করতে যদি উৎসাহ প্রদান করে বা আপনার মাধ্যমে যদি কোনো কাজ যদি হাসিল করে নেয়, সেক্ষেত্রে আপনার অপরাধ হবে ধারা 164। অথবা কোনো প্রভাবশালী ব্যক্তি তার প্রভাব খাটিয়ে বা তার ক্ষমতা খাটিয়ে যদি আপনার মাধ্যমে কোনো কাজ করায় বা কোনো কাজ করা থেকে যদি আপনাকে বিরত রাখে, সেক্ষেত্রে সেই কাজ থেকে যদি আপনি বিরত থাকেন অথবা কাজ যদি আপনি করে দেন, তাহলে আপনার শাস্তি হবে ধারা 164। আর ধারা 165-তে আপনি সরাসরি ভাবে যদি কি করেন, কোনো নামমাত্র মূল্যে যদি কোনো গিফট পান বা বিনামূল্যে যদি কোনো মূল্যবান বস্তু পান বা কোনো জিনিস পান, সেক্ষেত্রে আপনার অপরাধ হবে ধারা 165। আর ধারা 165-র কতে বলা হয়েছে আপনি কি করলেন, আপনার যে এখানে 161 ও 165 ধারার যে অপরাধটা আছে, মূলত আপনার 161 আর 165 ধারার কি অপরাধ, সরকারি কর্মচারীর অপরাধ। এখানে সরকারি কর্মচারীর অপরাধ, আপনি যদি সরকারি কর্মচারী হয়ে এই অপরাধ করার ক্ষেত্রে যদি কোনো ব্যক্তি আপনাকে কোনো গিফট দেয় অথবা কোনো অপরাধমূলক কাজ করার জন্য আপনাকে যদি ঘুষ প্রদান করে, সেই আপনি ঘুষ যদি গ্রহণ না করেন বা সেই অপরাধ কর্ম যদি আপনি অনুষ্ঠান না করেন, সেক্ষেত্রে ওই ব্যক্তির শাস্তি হবে ধারা 165-ক। কিসের জন্য? আপনাকে এই অপরাধ কর্ম করার জন্য যে সহায়তা করা হয়েছে, কি করা হয়েছে, ঘুষ দেওয়া হয়েছে, অথবা আপনাকে কি করা হয়েছে, মূল্যবান জামানত বা কোনো বস্তু, মূল্যবান কোনো বস্তু বা কোনো জিনিস দেওয়া হয়েছে, সেক্ষেত্রে ওই ব্যক্তির অপরাধ হবে ধারা 165-ক। এখানে কার অপরাধ? যে ব্যক্তি আপনাকে কি করবে, সহায়তা করবে বা প্ররোচনা দেবে বা ষড়যন্ত্র করবে, সেই ব্যক্তির অপরাধ হবে ধারা 165-ক। ধারা 159 থেকে ধারা 165-ক বুঝতে কোনো সমস্যা আছে? না স্যার, বুঝতে সমস্যা নাই, বুঝতে পারছি স্যার।
বুঝতে সমস্যা নাই। এখানেও আমি দেখি নাই যে এই ঘুষ সংক্রান্ত প্রশ্ন হয়। ঠিক আছে, এখানে 161 থেকে 165 পর্যন্ত প্রশ্ন হয় না, কিন্তু তারপরেও একটু জেনে রাখেন। কিভাবে জানবেন? সরকারি কর্মচারীর অপরাধ কোন কোন জায়গায়। সরাসরি অপরাধ 161, 165, টাকা নিছে না মূল্যবান কোনো জিনিস নিছে। আর 162তে দালালের অপরাধ, 163তে ক্ষমতাধর ব্যক্তি অথবা তার অপরাধ। আর 164তে যে কর্মচারীর অপরাধের কথা বলা হয়েছে সেটা হলো আসলে সহায়তা করার ক্ষেত্রে। এটা আপনার সহায়তা আসলে হয় কোন ক্ষেত্রে হয়? দেখা গেল আপনার ভাবি আপনাকে বলল যে তুমি এই কাজটা করে দাও। আপনার শ্যালক বলল যে দুলাভাই এই কাজটা করে দেন। আপনার শ্বশুর বলল, শাশুড়ি বলল, শালিকে বলল, শ্যালকের বউ বলল, বা আপনার নিকটাত্মীয় যারা এইসব ব্যক্তি যদি বলে, সেক্ষেত্রে আপনি টাকা পাবেন না। এখানে টাকা পাবে কারা? ওই সকল ব্যক্তি কোনো অপরাধ কাজ করার জন্য বা কোনো কাজ করার জন্য বা কোনো কাজ থেকে বিরত রাখার জন্য। সেই ক্ষেত্রে পারিশ্রমিকটা তাদের হাতে যাবে। কিন্তু পারিশ্রমিক যদি আপনার হাতে যায়, তাহলে আপনার সরকারি কর্মচারীর হাতে গেলে তাহলে তার অপরাধ কত দাঁড়ায়? 161। তার অপরাধ 161। আর যদি টাকা যদি দালাল পর্যন্তই যদি থাকে, দালালের বাইরে যদি না যায়, তাহলে দালালের অপরাধ হবে ধারা একশো বাস। বাষট্টি 63 ধারায় অপরাধকার ওই যে প্রভাবশালী ব্যক্তি অবশ্যই। থাকবে, হাজার ব্যক্তি এখনো অনেকেই আছে, এই সকল ব্যক্তির অপরাধ ধারা 163। 164তে আপনি সহায়তা করছেন, অর্থাৎ তারা যে কাজ করতে বলছে সেই কাজটা আপনি সুন্দরভাবে গোছালো ভাবে কি করেছেন, আপনি করে দিচ্ছেন। আপনি করে দিয়েছেন, আপনার কোনো কিছু করার ছিল না। দেখা গেল যে আপনার বউ বলছে আপনি কিছু করতে পারবেন, মনে হয় না পারবেন না। আপনি কি করছেন? তার যে চাওয়া পাওয়া ছিল সুন্দর করে পূরণ করে দিচ্ছেন, অর্থাৎ তার তার লেনদেনের মাধ্যমে কি করছেন, আপনি কাজটা করে দিচ্ছেন, কিন্তু আপনি ফুটা করেও পান নাই। আপনি যদি ফুটা করে পান তাহলে আপনার অপরাধ হবে 161 অথবা 165। আর আপনি যদি না পান তাহলে আপনার শাস্তি হবে 164। আর যেখানে ভাবি পাবে সেখানে ভাবির অপরাধটা হবে কত? 162, কারণ ভাবি হিসেবে কাজ করবে। ভাবির অপরাধটা 162। আর যদি প্রভাবশালী ব্যক্তি হয় তাহলে তার অপরাধের শাস্তি হবে ধারা 163। আপনি সহায়তা করছেন কাকে? ভাবিকে অথবা প্রভাবশালী ব্যক্তিকে, আপনার শাস্তি ধারা 164। 165তে বলা হয়েছে কি, আপনার মূল্যবান জামানত নিয়েছেন আপনি, বারবার বলি মূল্যবান জামানত, মূল্যবান জিনিস বা কোনো বস্তু, কোনো গাড়ি নিলেন, কোনো ফ্ল্যাট নিলেন, ঠিক আছে, কিসের আশায়? আপনাকে যে ব্যক্তি দেবে সে আপনাকে দিয়ে কোনো কার্য হাসিল করে নেবে, সেই উদ্দেশ্যে যদি হাসিল হয় বা হাসিল করার উদ্দেশ্যে যদি কোনো ব্যক্তি কোনো সরকারি কর্মচারীকে বা কোনো কর্মকর্তাকে যদি কোনো মূল্যবান বস্তু বা কোনো জিনিস যদি গিফট করেন, সেক্ষেত্রে ওই আপনার শাস্তি হবে ধারা 165, সরকারি কর্মচারীর শাস্তি। আর ধারা 165 সরকারি কর্মচারীকে কোনো অপরাধ কর্ম করার জন্য যদি সহায়তা করা হয়, সেক্ষেত্রে সহায়তাটা কিরূপভাবে? যেন ঘুষ সংক্রান্ত যে সহায়তা, এই সহায়তার ফলে যদি কোনো অপরাধ অনুষ্ঠিত না হয় অথবা অনুষ্ঠিত হয়, ঠিক আছে, সেক্ষেত্রে আপনার শাস্তি ধারা 165 ক। অর্থাৎ আপনাকে টাকা দিল, আপনি টাকা নিলেন, অপরাধ অনুষ্ঠান করলেন অথবা অনুষ্ঠানটা করলেন না, সেক্ষেত্রে যে ব্যক্তি দেবে বা যে ব্যক্তি সহায়তা করবে তার শাস্তি হবে ধারা 165 ক। ধারা 165 ক। তাহলে এখানে মোট ব্যক্তি কয়জন? একজন সরকারি কর্মচারী, অর্থাৎ যে ঘুষ নেবে। আর একজনকে দালাল, দালাল মাধ্যম ব্যক্তি, যে ঘুষ একজনের কাছ থেকে আরেকজনের কাছে দেবে অথবা সে নিজেই ভোগ করবে। আর একজন ব্যক্তিকে, যে ব্যক্তি ঘুষটা অবশ্যই। দেবে। কথা বোঝা গেছে? তাহলে ঘুষ লেনদেনের ক্ষেত্রে মোট ব্যক্তি কয়জন? তিনজন। এনামুল ভাই আমাকে ঘুষ দিল, আমি ঘুষ নিলাম, অথবা এনামুল ভাই নিজেই ঘুষ নিল, অন্য কোনো ব্যক্তি কি করলো, এনামুল ভাইয়ের মাধ্যমে কি করলো, আমাকে প্রভাবিত করলো যে ভাই এই চাকরিটা একটু দিয়েন, বা ভাই এই বিষয়টা একটু দেখেন। কিন্তু টাকাটা আমি পাইলাম না, এনামুল ভাই পাইলো, মনে করেন যার একজন ব্যক্তি এনামুল ভাইকে দিল, তাহলে মোট গেল দুইজন। আর ওই যে ব্যক্তি এনামুল ভাইকে দিল সেই ব্যক্তি হলো তিন ব্যক্তি। তাহলে তিনজন ব্যক্তি, একজন ঘুষ গ্রহীতা, একজন ঘুষ প্রদান, যে ব্যক্তি ঘুষ প্রদান করবে, আর একজন দালাল মাধ্যম ব্যক্তি। এই হলো মোট তিনজন ব্যক্তি। তাহলে ঘুষ লেনদেনের ক্ষেত্রে মোট কয়জন ব্যক্তি থাকবে? তিনজন। যদি কখনো এমসিকিউ প্রশ্ন হয় যে ঘুষ লেনদেনের ক্ষেত্রে কয়জন ব্যক্তি থাকতে পারে, একজন, দুইজন, তিনজন, চারজন, অবশ্যই তিনজন।
কারণ একজন ঘুষ নেবে, একজন ঘুষ দেবে, আর একজন মাধ্যম হিসেবে কাজ করবে, যে ব্যক্তিকে আমরা বলতে পারি দালাল। যে ব্যক্তিকে আমরা বলতে পারি দালাল, দালাল হিসেবে যে মাধ্যম হয়ে কাজ করবে। ধারা 161 হবে, ধারা 165। তাহলে 159 ধারা থেকে 165 ধারা পর্যন্ত বুঝতে কোথাও কোনো সমস্যা আছে বা কোনো প্রশ্ন আছে? না স্যার, সমস্যা নেই। তাহলে অবশ্যই একটু পড়বেন 159 ধারা থেকে 165 ক ধারা পর্যন্ত। আর আমি 2-3 দিন আগে একটা লেখা দিছিলাম, সেই লেখা অনুযায়ী পড়ার চেষ্টা করবেন। সর্বপ্রথম পুরাতন ধারা রিভিশন, প্রয়োজন পড়লে যদি পারেন একটু হাতে লিখবেন। লেখা যখন আপনি পড়বেন, আমি 100% গ্যারান্টি দেবো আপনি জীবনেও ভুলে যাবেন না, আপনি মরে যাবেন তাও ভুলবেন না। কথা বুঝতে পারছেন? যত লেখার চেষ্টা করবেন, আপনার লেখা ভালো হবে, আপনার লেখা সুন্দর হবে, আপনি উপস্থাপনায় জন্য বেশি করবেন। আর নতুন যে ধারাগুলো দেই সেগুলা অবশ্যই লিখবেন, সেগুলা অবশ্যই অবশ্যই লিখবেন। এইদিকে কোনো গাফিলতি করবেন না, লেখার ক্ষেত্রে গাফিলতি করবেন না। ধারা আপনিও জানেন, আমি জানি, এখানে বাংলাদেশ পুলিশের যত সদস্য আছে যারা পরীক্ষা দেওয়ার মতো, পদোন্নতি পরীক্ষায় অংশগ্রহণ করার মতো, আপনি মনে করবেন যে 95% ছেলে মেয়ে পড়াশোনা করে, তারা এখন পদোন্নতি চায়। যে এখন যেহেতু মেধার ভিত্তিতে পদোন্নতি হয়, ঠিক আছে, এখন মনে করবেন যে প্রত্যেকটা ছেলে মেয়ে বা প্রত্যেকটা পুলিশ সদস্যই মেধাবী, কাউকে দুর্বল করে দেখার কিছু নাই। আমি একটা সিনিয়র একটা অফিসারের কথা শুনছিলাম, যে আমাকে বলছিল যে রাকিব তুমি কনস্টেবল, তুমি যত কনস্টেবল আছে তোমার যে সকল ক্ষেত্রে তুমি তাদেরকে প্রতিদ্বন্দ্বী মনে করো, সেক্ষেত্রে মনে করবে যে প্রত্যেকেই তোমার প্রতিদ্বন্দ্বী, এবং তুমি যা জানো বা তুমি যা বোঝো তার চেয়ে তারা বেশি বোঝে, এরকম মনে করবে। কখনোই তাদেরকে মনে করবে না যে তারা তোমার চেয়ে কম জানে বা কম বোঝে। ঠিক আছে, একজন ডিসি র্যাঙ্কের অফিসার আমাকে বলছিল যে যদি কোনো সময় মনে হয় যে তোমার এই লোক তোমার প্রতিদ্বন্দ্বী, তুমি অবশ্যই তাকে তোমার চেয়ে বেটার মনে করবে বা বেস্ট মনে করবে। তুমি কখনোই তোমার চেয়ে তাকে নিচু মনে করবে না, যে তোমার চেয়ে কম জানে বা কম বোঝে, এরূপ কিছু মনে করবে না। তাহলে আপনি চিন্তা করেন যে কত কনস্টেবল আছে, প্রত্যেকটা কনস্টেবল আপনার প্রতিদ্বন্দ্বী। আপনি কাউকে ছোট মনে করতে পারবেন না, ছোট মনে করার কোনো অপশন নাই। এমনও দেখা যাবে যে আপনি মনে করতেছেন ছোট, কিন্তু আপনার চেয়ে সে বেশি জানে বা অতিরিক্ত জানে। তাহলে সবাই জানবেন, সবারই জানারই কথা, যেহেতু পদোন্নতি পরীক্ষা এখন এইভাবে হয়, ঠিক আছে, সেহেতু আপনাকে উপস্থাপনটা আপনাকে করতে হবে। আপনি কিভাবে করবেন সেটা আপনার বিষয়। তবে আপনাকে উপস্থাপন করার ক্ষেত্রে কিছু দিক নির্দেশনা দেওয়া যেতে পারে, সেগুলা ধীরে ধীরে ইনশাল্লাহ পাওয়া যাবেন। ঠিক আছে, কিভাবে আপনি উপস্থাপন করবেন, উপস্থাপনটা কিভাবে করলে ভালো হবে, আমি এখন বলছি যে দৈনিক লেখা দেব, আপনারাও লেখার চেষ্টা একটু বেশি করবেন। কথা বুঝতে পারছেন? আমি আশা করতেছি ইনশাল্লাহ লিখবেন, আর লেখা গ্রুপে দেওয়ার চেষ্টা করবেন। 8টা মাস, এই জানুয়ারি মাসটা থেকে মোটামুটি 8টা মাস সময় আছে। 8টা মাস ইনশাল্লাহ যদি পড়েন, আমি আশা করি ইনশাল্লাহ অবশ্যই ভালো একটা রেজাল্ট হবে, ভালো কিছু আশা করা যাবে। তারা যদি কোনো প্রশ্ন না থাকে তাহলে ইনশাল্লাহ রেখে দেবো আজকের মতো। আর সকালের ক্লাসটা কি করা যায়?